আমি রাসেল আছি সাথে, আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম। আজকে এই ঘটনাটি শুরু, আমাদের যে ঘটনাটি রয়েছে সেটা একটা ইমেইল। সেই ইমেইলটা আমি পড়বো, বেশ বড় সড়ো একটা ইমেইল, অনেকদিন ধরে রেখে দিয়েছিলাম, এবং যিনি পাঠিয়েছেন তাকে আমি সরি বলছি যে আপনার ইমেলটা আসলে আপনার ইমেইলের চাইতে আরো ভালো ইমেলগুলো হয়তো আমরা পেয়েছিলাম, বা এই ইমেলটা অনেক চেষ্টা করে আমরা পড়তে পারিনি, বাট আজকে পড়ে ফেলছি। জানি না কেমন লাগবে, সবাই একটু কাইন্ডলি জানাবেন কমেন্ট সেকশনে কেমন লাগছে। আমি পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি সাব্বির সারোয়ার, পাবনা সদর থেকে লিখছি। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা বলা চলে। প্রথম দিক থেকেই আমি ভূত এফএম শুনি। ঘটনাটা লিখব করে আর হয়ে ওঠে না, তারপরও ব্যস্ততার মাঝেই লেখা শুরু করলাম। আগে বলে রাখি, আমার লেখার হাত মোটেই ভালো নয়, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি পাবনা জেলার সুজানগর থানার অন্তর্গত কোনো একটি গ্রামের। বিশেষ কারণে গ্রামের নামটা উল্লেখ করছি না, তবে গ্রামটি একটি হিন্দু এলাকা। সেখানে প্রায় 90% পরিবারই সনাতন ধর্মাবলম্বী। গ্রামটিকে একটি অজপাড়াগা বললেও দোষের কিছু হবে না। রিসেন্টলি হয়তো কিছু বাড়িতে পল্লী বিদ্যুতের লাইন দেখা যায়, তবে বেশিরভাগ বাড়িতেই এখনো পর্যন্ত সব বাড়িগুলো এরকম নয়। গ্রামটি অত্যন্ত সুন্দর, সবুজ শ্যামলে ভরা একটি মনোমুগ্ধকর গ্রাম। খোলা মাঠ, চাষের জমি, বাগান, নাম জানা না জানা হরেক রকম ফুলের গাছ, ফলের গাছ। গায়ের লোকদের ব্যবহারের জন্য রয়েছে ছোট বড় মাঝারি পুকুর ইত্যাদি। সবকিছু মিলিয়ে যেন হারিয়ে যাওয়া বাংলার সেই পল্লী। এত সৌন্দর্যের কারণেই মাঝে মাঝেই গ্রাম বাংলার অদম্য উল্লাসে মেতে ওঠার জন্য সেখানে বেড়াতে যেতাম। গ্রামটির পাশে গ্রামের আমার নানা বাড়ির এলাকা, তাই নানা বাড়িতে বেড়াতে গেলে দিনের প্রায় অনেকটা সময় সেখানেই কেটে যেত। ঘটনাটি প্রথম শুনি আমার মামার কাছে। গ্রামটিতে একটি পুকুর আছে, যা কিনা স্থানীয়দের মতে অভিশপ্ত পুকুর, কারণ প্রায় প্রতি বছরই সেখানে কাউকে না কাউকে জীবন দিতে হয়। স্থানীয়দের ভাষায় প্রায় প্রতি বছরই একজন না একজন এই পুকুরে ডুবে মারা যায়, তবে তার মধ্যে 15 বছরের নিচের শিশুদের তুলনামূলক বেশি মৃত্যু ঘটে এই অভিশপ্ত পুকুরে। ঘটনাটি প্রথমে শুনেই সেই অভিশপ্ত পুকুর দেখার ইচ্ছেটা আর দমিয়ে রাখতে পারিনি। সেই দিনই মামার সাথে চলে গিয়েছিলাম সেই গ্রামটিতে। কাঙ্ক্ষিত অভিশপ্ত পুকুরে পৌঁছতে খুব বেশি বেগ পেতে হয়নি। গ্রামের মেঠো রাস্তা দিয়ে কিছুক্ষণ এগিয়ে গেলে একটি 3 রাস্তার মোড়। মোড়টির ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটি অনেক পুরনো বটগাছ, যেন ক্লান্ত পথিককে একটু জিরিয়ে নেওয়ার জন্য হাতছানি দিয়ে ডাকছে। সেখান থেকে উত্তর দিকমুখী রাস্তা ধরে কিছু দূর এগোলেই দেখা মেলে একটি ছোট মাঠ। তার ঠিক কোণ ঘেঁষেই মাটিতে হাঁ করে শুয়ে আছে সেই অভিশপ্ত পুকুর। আশেপাশের যত বসত বাড়ি আছে তারা সবাই এই পুকুরটিকে নিত্যদিনের প্রয়োজনে ব্যবহার করে। গোসল করা, থালা বাসন ধোয়া, কাপড় কাচা, এমনকি রান্নার কাজেও অনেকেই এই পুকুরের পানি ব্যবহার করে। পুকুরটির 2টি ঘাট রয়েছে। 2টি ঘাটই জমিদার আমলের সর্বশেষ স্মৃতিটুকু নিয়ে যেন পুকুর ঘাটে বসে ফেলে আসা স্বর্ণোজ্জ্বল সেই অতীতের কথা ভাবছে। পুকুরটির কিছু দূরেই রয়েছে একটি কালী মন্দির। মন্দির বলা চলে না, বরং মন্দিরের ধ্বংসাবশেষ বললেই ভালো মানায়। বেশ কয়েকবার যাতায়াতের ফলে গায়ের এক মোড়লের সাথে ভালোই মিল ছিল। সেই মোড়লের কাছ থেকে জানতে পারি এই অভিশপ্ত পুকুরের কিছুটা ইতিহাস। পুকুর আর মন্দির দুটোই জমিদার আমলের। তাদের পূর্বপুরুষদের আমল থেকে একটি ঘটনা প্রচলিত আছে।
এই অভিশপ্ত পুকুর নিয়ে। ঘটনাটি হল, পুকুরটি যখন খনন করা হয়েছিল তখন সেখানে সন্ধান মিলেছে প্রাচীন কিছু নিদর্শনের, যেমন কাঁসার বাটি, কাঁসার প্লেট, মানুষের হাড়, এমনকি সোনার পুতুল পাওয়ার কথাও প্রচলিত আছে। তাই তখন থেকেই ধারণা করা হয় এখানে পূর্বে কোনো হিন্দু শ্মশান বা সমাধিস্থল ছিল। পুকুরটি খনন করার পর থেকেই গ্রামবাসীরা লক্ষ্য করল গভীর রাতে পুকুর থেকে আর্তনাদ ভেসে আসে। মনে হতো একসাথে অনেক মানুষকে যেন জবাই করা হচ্ছে। এজন্য তারা দিনে যেমন তেমন, তবে রাতে পুকুরটির ধারে কাছেও কেউ আসতে চাইত না। তবে এটি গ্রামবাসীর মূল সমস্যা ছিল না। মূল সমস্যা শুরু হয় কিছুদিন পর থেকে। গ্রামবাসীরা তাদের গরুগুলিকে মৃত অবস্থায় পেতে শুরু করল। মৃত গরুগুলিকে দেখে মনে হতো কেউ গরুগুলিকে আস্ত খাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু না পারায় বিভিন্ন স্থান থেকে গোস্ত খাবলে খাবলে খেয়ে নিয়েছে। ব্যাপারটিকে প্রথম পর্যায়ে গ্রামবাসীরা মনে করেছিল কোনো ধরনের রোগ ছড়িয়েছে গ্রামের ভেতর, কিন্তু ব্যাপারটি এক রাতের মধ্যেই হয়ে যেত বলে তারা ভাবতে শুরু করল এ মনে হয় কোনো নাম না জানা জন্তু জানোয়ারের কাজ। তাই তারা রাতে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। যেই ভাবা সেই কাজ। পুরো গ্রামের ভেতর তারা দুজন দুজন করে নির্দিষ্ট জায়গা ভাগ করে পাহারা দিতে শুরু করল। প্রথম দিন কিছুই দেখতে পায়নি, অথচ ঠিক পরের দিন একটি মৃত গরু আবিষ্কার করল। দ্বিতীয় দিন পাহারা আরো জোরদার করা হল। সেদিন রাতে পাহারারত দুইজন লোক হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সেই অভিশপ্ত পুকুরটির কাছে চলে গেল এবং তাড়াতাড়ি পুকুরটির কাছ থেকে সরে যেতে চাইল, কিন্তু তারা একটি বিষয় লক্ষ্য করল। মনে হয় পুকুরটিতে কেউ গোসল করছে, কারণ পুকুরটির পানি এই নিস্তব্ধ রাতেও যেন একটু ঢেউ তুলেছে। তারা বিষয়টি ভালোভাবে বোঝার জন্য পুকুরের পাড়ে যে ব্যাপারটি বোঝার চেষ্টা করল, কিন্তু তারা যা দেখল সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখল কয়েকটি দৈত্যাকার প্রাণী পুকুরে উঠে আসছে। প্রাণীগুলোর আকৃতি মানুষের মতো হলেও তাদের গায়ে ছিল বিশাল ঘন কালো কালো লোম, যা তাদের সমস্ত দেহ ভরিয়ে রেখেছে, এবং তাদের আকৃতি এতটাই দৈত্যাকার ছিল যে তারা পুকুরটিতে হেঁটে পার হচ্ছিল, অর্থাৎ পানির নিচে তাদের পা এবং মাটির ওপরে তাদের মাথা। যেখানে পুকুরটির গভীরতা ছিল প্রায় 3 মানুষের সমান, সেখানে পুকুরটির পানি কেবল তাদের কোমর ছুঁই ছুঁই। দৃশ্যটি দেখে তারা সেখানে আর দাঁড়িয়ে থাকার সাহস করেনি। দৌড়ে গ্রামের দিকে চিৎকার করতে করতে ছুটে আসে। গ্রামের অন্য সব পাহারারত ব্যক্তিরা তাদের চিৎকার শুনে ছুটে আসে। তারপর তাদের দেখা দৃশ্যটি গ্রামের লোকজনের নিকট খুলে বলে। এতে গ্রামের লোকজন অনেকটাই ভীত হয়ে পড়ে। সেই রাতেই দুজন ব্যক্তি আর পাহারায় থাকার সাহস পায়নি, তাই তারা যার যার মতন বাড়ি চলে যায় এবং দুজনের গায়ে প্রচন্ড জ্বর আসে এবং এক পর্যায়ে দুজন লোকই ওই রাতে মারা যায়। সুস্থ সবল মানুষ দুটির এমন মৃত্যুকে গ্রামের লোকজন কিছুতেই মেনে নিতে পারছিল না, কিন্তু কি করার আছে? প্রত্যেককেই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হাজারো অনিশ্চিত ভবিষ্যতের মাঝে একটি নিশ্চিত ভবিষ্যৎ, এই মৃত্যু। পুরো গ্রামে সংবাদটি ছড়িয়ে পড়ে যে গ্রামে ভূতের উপদ্রব শুরু হয়েছে। গ্রামের লোকজন যত কাজ থাকত তারা সন্ধ্যার আগেই তা সেরে ফেলত এবং সন্ধ্যার পর আর কেউ বাড়ি থেকে বের হতো না। আর ওই পুকুরটি ব্যবহার তো দূরের কথা, তার আশেপাশে যাওয়াই সবাই বন্ধ করে দিল। কিন্তু এতে তাদের কোনো সমাধান হলো না। গ্রামের গরুগুলো মরতে মরতে প্রায় শেষ পর্যায়ে। এমনি সময় তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল তাদের গ্রামে একজন তান্ত্রিককে আনতে হবে, যে কিনা তাদের এই সমস্যার সমাধান করতে পারবে। তাই তারা তান্ত্রিকের খোঁজ করতে শুরু করল। খোঁজ করতে করতে একজন তান্ত্রিকের দেখা পেল, যার স্থানীয় বাড়ি ছিল মুর্শিদাবাদে।
তান্ত্রিকটি সম্পর্কে তারা এতটুকুই বলতে পারে, সেই তান্ত্রিক লোকটি তাদের গ্রামে প্রবেশ করে বলেছিল, খুব বিপদ, তোরা কেন আগে আমাকে আনলি না? তান্ত্রিক লোকটিকে যথেষ্ট আপ্যায়ন করে তাকে থাকার জন্য আলাদা একটা ঘর দেয়া হলো। তার খাবার গ্রামের বাড়িগুলো থেকে সংগ্রহ করা হতো। সে প্রথম দিনেই বলে, আমি আজ রাতে ধ্যানে বসব, তারপর তোদের সাথে কথা বলবো, তার আগ পর্যন্ত আমাকে বিশ্রাম নিতে দে। সেই দিন রাতে গ্রামের কিছু বিশেষ ব্যক্তিবর্গকে নিয়ে সে একটি আসর বানায়। তারপর একটি গোল দাগ টেনে তার মধ্যে লোকজন নিয়ে একটি মানুষের খুলি সামনে নিয়ে বসে তার তান্ত্রিক বিদ্যা অবলম্বনে সে তার মাথার খুলির সেই খুলির সাথে কথনের মাধ্যমে সবকিছু জানতে পারে, যা সেই দিন উপস্থিত আসরের সবাই স্বীকার করেছিল। তান্ত্রিক বলে, তোরা যে পুকুরটি খনন করেছিস সেখান থেকেই এই সমস্যার উৎপত্তি। পুকুরের জায়গাটা একটি শ্মশান ও সমাধিস্থল ছিল। বহু বছর আগে এখানে কেউ কোনো কারণে 7টি বদ জিনকে বোতলবন্দি করে পুঁতে রেখেছিল। পুকুরটি খনন করার সময় যে কোনোভাবে বোতলটি ভেঙে যায় আর জিনগুলি ছাড়া পেয়ে যায়। তারাই এই সব কুকর্মের জন্য দায়ী। তবে জিনগুলি অত্যন্ত শক্তিধর, এদের বিরুদ্ধে কিচ্ছু করা খুব সহজ ব্যাপার নয়। তারপর তান্ত্রিক গ্রামের লোকজনকে আগামী সন্ধ্যার আগে একটি পাঁঠা, 7টি মোরগ, 7 টুকরা হরিণের চামড়া সহ আরো কিছু জিনিস সংগ্রহ করতে বলে গেলেন। তান্ত্রিকটির কথা মতো গ্রামবাসীরা সবকিছু জোগাড় করলে সেই দিন সন্ধ্যায় তান্ত্রিকটি গ্রামবাসীর উপস্থিতিতেই সেই পুকুর পাড়ে পাঁঠা বলি দেন। 7টি মোরগ ঘাড় মোটকে পুকুরে ফেলে দেন এবং পুকুরের 4 কোণায় 4টি হরিণের চামড়ায় মন্ত্র লিখে পুঁতে দেন। কিছু তাবিজ তাদের সেই সমাধিস্থলে এবং তাদের তান্ত্রিক বিদ্যা বলে বিভিন্ন মন্ত্রপাঠ ও আনুষাঙ্গিক কর্মকাণ্ডের মাধ্যমে তার কাজ শেষ করেন। তান্ত্রিক বলেন, জিনগুলি অনেক শক্তিশালী, আমার একার পক্ষে তাদের সাথে মোকাবেলা করা সম্ভব হয়নি, তবে আমি তাদের এই পুকুরে মন্ত্রের শিকলে বেঁধে রেখেছি, তোরা এখন নিরাপদ। তারপর তান্ত্রিকটি তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। গ্রামের লোকজন সমস্যার সমাধান হয়ে যায়। তাদের গরুগুলিকে তারা আর আধ খাওয়া মৃত অবস্থায় পেত না। সবকিছুই স্বাভাবিক হয়ে গিয়েছিল। গ্রামের লোকজনরাও পুকুরটির বিষয়ে আস্তে আস্তে সবকিছু ভুলে গেল। কালের বিবর্তনে পুকুরটি ধীরে ধীরে আবার হয়ে উঠল তাদের নিত্যদিনের ব্যবহারের। গ্রামের লোকজন গোসল, থালা বাসন ধোয়া, কাপড় চোপড় কাচা ইত্যাদি কাজে ব্যবহার করতে লাগল। তান্ত্রিকটি চলে যাওয়ার 12 বছর পর প্রথম একজন ডুবে মারা যায়। গোসল করতে গিয়েছিল, সাঁতার কাটতেও পারত, তবুও পানিতে ডুবে মারা যায়। তারপর আরো একজন মারা গেল, এরপর আরো একজন। এভাবে অসংখ্য মানুষ এই অভিশপ্ত পুকুরটিতে ডুবে মরেছে। পুকুরটিকে গ্রামবাসীর পক্ষ থেকে কয়েকবার ভরাট করার পরিকল্পনা করা হয়েছে, কিন্তু যে বা যারা এই পরিকল্পনার সাথে জড়িত তারা কিছুদিনের মধ্যেই অস্বাভাবিকভাবে মারা যায়। এই জন্য এখন পুকুরটি ভরাট করার সাহস কেউ খুব একটা দেখায় না। সর্বশেষ যে মারা গিয়েছে সে একটি 9 বছরের শিশু 2017 সালের প্রথম দিকে মারা যায়। শিশুটির মা তাকে বাড়িতে রেখে মাঠে কাজ করতে গিয়েছিল। এসে তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে সন্দেহবশত গ্রামবাসীরা পুকুরে খোঁজ করতে নেমে তাকে আবিষ্কার করে। তবে তাকে পাওয়ার পরও গ্রামবাসীদের মতে সে জীবিত ছিল। তাকে পাওয়া গিয়েছিল অর্ধেক জিহ্বা মুখের বাইরে বের করা অবস্থায় এবং সে নিজের জিহ্বা কামড় দিয়ে ধরে রেখেছিল, ঠিক যেমনটি করে গ্রামবাসীরা উপস্থিত তারা সবাই মুখের ভেতর খুন্তি দিয়ে দাঁত কপাটি আলাদা করার চেষ্টা করার সময় তার জিহ্বা ছিঁড়ে পড়ে গিয়েছিল। তাকে বাঁচানো সম্ভব হয়নি। তারপর এখন পর্যন্ত আর কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু কে জানে আবার কখন পুরনো স্মৃতি রোমন্থন করতে অভিশপ্ত পুকুর আবার কার জীবন কেড়ে নেবে। এই ছিল ঘটনা। অনেক কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। সুজানগর থেকে যে সমস্ত লিসেনাররা শুনছেন তারা হয়তো অলরেডি বুঝে গেছেন
আমি কোন এলাকার কথা বলছি। আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সুযোগ পেলে শেয়ার করব। ধন্যবাদ। ভূত এফএম দীর্ঘজীবী হোক। ফোন কেমন লাগে ইমেল। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কথাটি জিজ্ঞেস করলাম না, আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই ঘটনাটি আপনি পড়ে শোনালে খুশি হব। আমার নাম এমডি খায়রুল ইসলাম। আমি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা থেকে বলছি। আমি 2012 সালে সর্বপ্রথম ঢাকায় আসি এবং এরপর থেকে আমি ভূত এফএম নিয়মিত শুনি। আমি লিসনারদের ঘটনা যেগুলো বলেন তারা সে বিষয়ে সমস্ত ঘটনা খুবই মনোযোগ দিয়ে শুনি। ঘটনাগুলো শোনার সময় আমার মনে হয় প্রতিটি ঘটনা যেন আমার নিজের সাথে ঘটে যাচ্ছে। আমার গ্রামের বাড়ি থেকে সাধারণত আমি ঢাকায় আসার পরে যখন ভূত এফএম জয়েন করি, তখন ঢাকায় প্রতিটা এপিসোডই আমি রেডিও ফুর্তির মাধ্যমে শুনি। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই। আমার ঘটনাটি 2014 সালে। আমি রাত 8টা বাজে আমার আপুর বাসার উদ্দেশ্যে রওনা দেই। আপুর বাসায় যেতে বেজে যায় রাত 9টা। আপুর বাসা, সেখানে গিয়ে আপুর সাথে গল্প সল্প করে ঘড়িতে প্রায় 10টা কি 10:30। কথার ফাঁকে হঠাৎ আপুকে জিজ্ঞেস করলাম আমার ভাগ্নের কথা। সে কোথায়, তাকে তো দেখছি না। তখন আপু আমায় বলেন সে তো বাসায় নেই। আমি জিজ্ঞেস করলাম কেন? তখন আপু আমায় বললেন যে তোর ভাগ্নে বন্ধু বান্ধব নিয়ে কোথায় যেন যাওয়ার কথা, মনে হয় সেখানে গিয়েছে। আপুর এই কথা শুনে আমি আপুকে বললাম রাত্রি অনেক হয়ে গিয়েছে, আমি এখন বাড়ি চলে যাব। সো সে যে কথা সেই কাজ। আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে ভাবলাম যে ভাগ্নিকটা ফোন করি। ফোন করার পর জিজ্ঞেস করলাম কিরে তুই কই? জবাবে উত্তর দিল আমি এখন পূজায়। আমি জিজ্ঞেস করলাম তুই এত রাতে পূজায় কি করিস? সে আমায় বলল বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে এসেছি। কেন মামা, তুমি আসবে নাকি? আমি তাকে না বলতে পারলাম না। আমি তাকে বললাম তোর লোকেশনটা দে আমায়। তারপর সে বলল তুমি ঋষিপাড়ায় এসে আমায় ফোন দিও। সো বলে রাখা ভালো, এই ঋষি গ্রামে আমি আরো অনেকবারই গিয়েছিলাম এবং সেখানকার পূজা দেখার জন্য। এখানে কিছু হিন্দু ধর্মের জাতির নাম ছিল ঋষি। তো তারা সবাই একসাথে থাকতো বলে এই এলাকার নাম দেওয়া হয়েছিল ঋষিপাড়া। তারা ধর্মের সবচেয়ে বড় পূজা ছিল কালী পূজা। সো তখন কালী পূজার উৎসব চলছিল। আমি এই পূজায় আরো অনেকবার গিয়েছিলাম। তারপর আমি ঋষিপাড়ায় রাস্তার দিকে হাঁটতে শুরু করলাম। এই রাস্তা সম্পর্কে কিছু কথা না বললেই না। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথম অবস্থায় কিছু বাড়িঘর পড়ে, তারপর বেশ খানিকটা ফাঁকা পথ। এই ফাঁকা জায়গাগুলোতে চাষাবাদ করা হয়। তারপর সেই ঋষিপাড়া গ্রামটি। সেই সময়টা ছিল হালকা শীত। আমি খুব ফুরফুরে মনে এগিয়ে যাচ্ছিলাম। তখন ঘড়িতে সময় আনুমানিক রাত 11:30। চাঁদের আলোয় রাস্তাটি পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি ফাঁকা রাস্তার মাঝখান দিয়ে গিয়ে পৌঁছালাম। তখনই ঘটে আমার জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনাটি। আমি খুব স্বাভাবিকভাবে এই রাস্তাটিতে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ করে আমি যে দুটো জিনিস দেখতে পেলাম, এই জিনিসগুলো দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার 10 ফুট সামনে দুটি ভয়ঙ্কর কালো কুকুর, অথচ আমি যখন 10-15 ফুট দূরে ছিলাম তখন আমি দেখেছিলাম রাস্তাটি একদম পরিষ্কার। হঠাৎ করে কুকুরগুলো আমার সামনে এসে খুবই ভয়ানক গর্জন করছে। আমি যেটা খেয়াল করলাম, কুকুর দুটি কোন দিক থেকে দৌড়ে আসেনি, ভয়ানক গর্জনের সাথে মাটি ফেটে বেরিয়ে আসছে। আমি কুকুর দুটিকে একইভাবে ফেস করলাম। এত ভয়ঙ্কর ভাবে গর্জন করছে যে কোনো কুকুরের কাছ থেকে এরকমটি শোনা যায় না, এমন গর্জন শোনা যায় না। কুকুরগুলি দেখতে অন্য স্বাভাবিক কুকুরের চেয়ে অনেক বড় ছিল আর কুচকুচে কালো ছিল। ঠিক সেই মুহূর্তে আমি কি করব আমি কিছু বুঝে উঠতে পারলাম না। আমি তখন মনে মনে ভাবতে লাগলাম আজই মনে হয় আমার জীবনের শেষ দিন। আমি মনে মনে সূরা পড়তে লাগলাম, কিন্তু কিছুই হচ্ছে না। কুকুর দুটো আরো ভয়ানক গর্জন করে আমার দিকে আসছে, মনে হচ্ছে এখনই এসে আমাকে কামড়াবে। এইভাবে কতটা সময় অতিবাহিত হয়েছে জানি না। হঠাৎ
কেন যেন মনে হলো জোরে একটা ধমক দেই, যদি কোনো কাজ হয়। আমি ধমক দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার ভয়ের কারণে আমার ভেতর থেকে শব্দ এতই আস্তে বের হলো যে আমার ধমক আমি নিজেই শুনতে পাইনি। আমার মনে হতে লাগলো আমি এক বিশাল মরুভূমির মাঝখানে দুটি হিংস্র জানোয়ারের সামনে আমি এক অসহায় প্রাণী। আমার হিংস্র জানোয়ারগুলি আমার দিকে বড় বড় সাদা দাঁত বের করে এগিয়ে আসছে, আমাকে তাড়া করছে। আমি ভয়ে নড়াচড়ার শক্তিটুকু হারিয়ে ফেলেছি। চারিদিকের পরিবেশটাও ভয়ানক হয়ে আসছে। কুকুরগুলো এখন আমার একেবারে কাছে চলে এসেছে, মনে হচ্ছে এখনই আমাকে আক্রমণ করবে। আমি চিৎকার করার চেষ্টা করি, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ধরেই নিয়েছিলাম আমার জীবনের সমাপ্তি এখানেই ঘটবে। নিজেকে নিজের কাছ থেকে খুব অসহায় মনে হচ্ছিল। আমার কি কিছুই করার নেই? মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম, কারণ আমার মন বলছিল একমাত্র আল্লাহ তাআলাই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন। সাহায্য চাইছিলাম আর ভয়ার্ত দৃষ্টিতে কুকুর দুটির দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে কেন যেন আমার পেছন দিক দিয়ে কেউ একজন টর্চ মারল, এবং টর্চের আলোটা অনেক পাওয়ারফুল ছিল। সেই আলোয় আমার চারিপাশটা আলোকিত হয়ে উঠল। সেই আলোয় আমি যা দেখলাম তা আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম সেখানে কিছুই নেই, নেই কোনো কুকুর, নেই কোনো কুকুরের ভয়ানক শব্দ। চারিদিকের পরিবেশটা অনেক শান্ত। টর্চ মারার লোকটি অতি অল্প সময় আমার কাছে চলে এসেছে। লোকটি আমার কাছে আসার পর আমাকে জিজ্ঞেস করলো, কি ভাই, কোনো সমস্যা? এখানে একা একা দাঁড়িয়ে আছেন কেন? আমি জবাবে, না, কোনো সমস্যা নেই বললাম। এই বলে তার কাছ থেকে তার হাতে থাকা টর্চটি ছিনিয়ে নিয়ে হন্তদন্ত হয়ে চারিদিকে কুকুরগুলোকে খুঁজতে থাকি। কারণ এগুলো যদি সাধারণ কুকুর হয়ে থাকে তাহলে এত তাড়াতাড়ি পালিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ রাস্তাটির পাশে অনেক খালি জমি। কিন্তু না, চারিদিকে টর্চ মেরেও কোনো কুকুর দেখতে পেলাম না। তবে আমার সাথে থাকা লোকটি আমায় বারবার জিজ্ঞেস করতে লাগলো, কি ভাই, কোনো সমস্যা হয়েছে? আমি লোকটির মুখের দিকে তাকিয়ে বললাম, তারপর লোকটি আমায় জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাবেন? আমি জবাবে বললাম, আমি ঋষিপাড়া যাব। কথাটি শুনে মুচকি হাসি দিয়ে বলল, হো হো, আমিও ঋষিপাড়া যাব, আপনি আমার সাথে আসেন। তারপর আমি কোনো কথা না বাড়িয়ে লোকটির সাথে রওনা দেই। যাওয়ার সময় লোকটি আমায় বারবার জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছিল? তারপর আমি তাকে সমস্ত ঘটনা খুলে বলি। ঘটনা শোনার পর লোকটি আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, এগুলো কোনো ব্যাপার না। আমি তার কাছ থেকে কারণ জানতে চাইলাম। লোকটি আমায় বললেন, এই ঘটনা এই এলাকায় আরো অনেকের সাথে ঘটেছে, আবার কেউ কেউ এই ঘটনাকে কেন্দ্র করে অনেক ক্ষতিগ্রস্তও হয়েছে। আমি তারপর জিজ্ঞেস করলাম, এই ঘটনা কি কোন সময় আপনার সাথে ঘটেছে? লোকটি আবারও আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললেন, না। আমি বললাম, তারপর তার কাছ থেকে এই ঘটনাগুলো কেন এখানে ঘটে জানতে চাইলাম। লোকটি আমাকে জবাবে যা বললেন, এই ঋষিপাড়ায় নাকি অনেক আগে একজন লোক ছিলেন, তার নাম হলো বংশী। এই ব্যক্তি পেশায় একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। তিনি কালো জাদু করতেন, আর তার সাথে সবসময় দুটো কালো রঙের কুকুর থাকতো। বলে রাখা ভালো, এই বংশীর নাম আমিও অনেক শুনেছি, এবং তার কাছ থেকে যদি কোনো ব্যক্তি কালো জাদু করতেন তাহলে নাকি এই কালো জাদু 100% কাজ করত। তারা কি ধরনের জাদু করতেন কিছু নাম উল্লেখ না করলে নয়, যেমন কাউকে বান মারা, কোন সুন্দর মেয়েকে বশ করে বিয়ে করা, ইত্যাদি ইত্যাদি। এই বংশী মারা যাবার পর থেকে নাকি তার চারপাশে থাকা এই কুকুরগুলিকে আর দেখতে পাওয়া যায়নি। আর আমার সাথে যেই জায়গাটিতে এই ঘটনাটি ঘটেছে তার দক্ষিণ দিকে আমার প্রায় 30 ফুট দূরে এই বংশীকে হাঁটু গেড়ে মাটি চাপা দেওয়া হয়। তারপর থেকেই রাতের বেলায় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেই নাকি এই কালো কুকুরগুলোকে দেখে।
আবার কেউ কেউ এই কুকুরগুলোর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমারও সেদিন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, হয়তো আল্লাহ তাআলার কোনো রহমতের কারণে আমার কোনো ক্ষতি হয়নি। সো এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, সেগুলো সময় পেলে শেয়ার করব। এই বলে তিনি তার ফোন নাম্বার শেয়ার করে ঘটনাটি শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।